বব লি সোইগার নামের এই ব্যক্তিটি আমেরিকার সেরা একজন মেরিন স্নাইপার। সে বহু দূর থেকেই খুব সহজেই শত্রুপক্ষকে নিখুঁতভাবে হত্যা করতে সক্ষম। ইথিওপিয়ার এক মিশনে তার জীবনে এমন এক ঘটনা ঘটে যায় যার পর সে সামরিক বাহিনী ত্যাগ করে। কিন্তু একদিন কোনো এক কারণে বব আমেরিকার প্রেসিডেন্টকেই হত্যার পরিকল্পনা বানিয়ে ফেলে। কিন্তু কেন? তার সাথে কি এমন ঘটেছিল? এমনই এক রহস্য এবং অ্যাকশন থ্রিলার আমাদের আজকের মুভি হলো 2007 সালে মুক্তি পাওয়া শুটার। ইথিওপিয়ার এক মিশনে পাহাড়ের উপরে আমরা দক্ষ স্নাইপার বব লি সোইগার এবং তার সাথী স্কাউট ডনি ফেনকে দেখতে পাই। আর স্কাউট তাদেরকেই বলা হয় যারা স্নাইপারদের বাতাসের গতিবেগ, শত্রুপক্ষের উপর নজর রাখা ও টার্গেটের দূরত্ব এছাড়াও আরও নানান তথ্য দেওয়ার মাধ্যমে সাহায্য করে থাকে। এর মানে একটি স্নাইপারকে সঠিক লক্ষ্যকে হিট করতে হলে অনেক কিছুই জানতে হয়। তো যাই হোক, তারা পাহাড়ের পাশ দিয়ে যাওয়া একটি রাস্তার উপর নজর রাখছিল। অন্যদিকে ইথিওপিয়ায় আমেরিকান সৈনিকদের একটি অস্থায়ী বেসকে দেখানো হয়। বেস ক্যাম্প থেকে অত্যাধুনিক ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা আমেরিকান আর্মিদেরই কিছু গাড়ির উপর নজর রাখছিল, যারা একটি মিশন কমপ্লিট করে এই বেস ক্যাম্পেই ফিরে আসছিল। তারা জানতো এখানে কিছু বিপদ হতে চলেছে, যার কারণেই বব ও ডনিকে কভার ফায়ার দেওয়ার জন্য সেই পাহাড়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর আমেরিকান সৈনিকদের গাড়িগুলি ওই পথ দিয়েই বেস ক্যাম্পের দিকে ফিরে আসে। কিন্তু তখনই একটি ইথিওপিয়ান সন্ত্রাসবাদীদের গাড়ি তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ডনি গাড়িটিকে দেখা মাত্রই টার্গেট ঠিক করে ফেলে। বব সেই লক্ষ্যে প্রথমে গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসবাদী এবং তারপরেই গাড়ির ড্রাইভারের খুলিটিকে অনায়াসে উড়িয়ে দেয় এবং আমেরিকান সৈনিকদের গাড়িগুলি সুরক্ষিত সেখান থেকে বেরিয়ে আসে। বব ও ডনি তাদের মিশন কমপ্লিট করে সেখান থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তবে তখনই আরও কিছু ইথিওপিয়ান সন্ত্রাসীদের তারা সেই পথেই এগিয়ে আসতে দেখে, যাদের প্রত্যেকের হাতে অটোমেটিক মেশিন গান এবং মর্টার মিসাইল ছিল। বব বেশ কিছু জনকে দূর থেকেই হিট করতে পারে, তবে সন্ত্রাসীরা বুঝে ফেলে স্নাইপাররা পাহাড়ের উপর থেকেই তাদের উপর আক্রমণ করছে। তারা এক জায়গায় থেমে সেখান থেকে এবার পাহাড়ের উপরের দিকে মেশিন গান ও মর্টার মিসাইলের সাহায্যে ফায়ারিং চালিয়ে যায়। বব এবং ডনি ভাবে হয়তো আমেরিকান বেস ক্যাম্প থেকে তাদের জন্য ব্যাকআপ পাঠানো হবে। কিন্তু অন্যদিকে মিশন কমান্ডার স্পোক তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেয় এবং দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলে। এর পিছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা মুভি শেষে জানতে পারবো। ইতিমধ্যে ইথিওপিয়ান সন্ত্রাসীদের একটি হেলিকপ্টার সেখানে এসে পৌঁছায়। সন্ত্রাসীদের কাছে যে এয়ার সাপোর্ট রয়েছে সে সম্পর্কে বব ও ডনি জানতো না। তারা সাহায্যের জন্য বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো রকম যোগাযোগ তারা করতে পারে না। তারা বুঝতে পারে বেস ক্যাম্প তাদেরকে এখানে একা ফেলে চলে গেছে। সেই হেলিকপ্টার খুব সহজেই তাদেরকে দেখতে পেয়ে যায় এবং তাদের দিকে ফায়ার করতে শুরু করে। বব হেলিকপ্টারটিকে ডাউন করার চেষ্টা করে। ওদিকে ডনি নিচে ইথিওপিয়ান সন্ত্রাসীদের ফায়ারের পাল্টা জবাব দেয়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। হেলিকপ্টারটি পুনরায় ফিরে এসে তাদের দিকে ফায়ারিং চালাতেই দুর্ভাগ্যবশত ডনি গুলিবদ্ধ হয়ে সেখানেই মারা যায়। বন্ধুকে মরতে দেখে বব প্রচণ্ড রেগে যায় এবং একটি M107 লং রেঞ্জ স্নাইপার রাইফেল বার করে হেলিকপ্টারটির উপর ফায়ার করতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড ফায়ার করার পর সে একেবারে হেলিকপ্টারের পাখনাটিকে হিট করতে সক্ষম হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 3 বছর পর। ববকে একটি নির্জন স্থানে পাহাড়ের মাঝ বরাবর জঙ্গলে তার পোষা কুকুর শ্যামের সাথে দেখা যায়। কুকুরটি তার কাছে খুবই প্রিয় এবং তার বন্ধুর মতো দিনের বেশিরভাগ সময়ই বব এখন শ্যামের সাথেই কাটায়। সে ওই ঘটনার পর থেকেই সরকারের সাথে সকল রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বর্তমানে সে অবসর জীবন কাটাচ্ছে। অন্যদিকে ভার্জিনিয়ায় CIA হেডকোয়ার্টারে মাইকেল স্যান্ডার নামে একজন প্রতিবন্ধী ব্যক্তি কর্নেল জনসন এবং তার 2 জন সাথী পেইন ও ডবলারের সাথে দেখা করে। সেই ব্যক্তি বব লি সোইগারের পূর্বের কিছু রেকর্ডের ফাইল কর্নেলের হাতে তুলে দেয়। এই ব্যক্তিটিকে মনে রাখবেন, কারণ তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই মুভিতে। তো যাই হোক, তারা সকলেই ববকে পুনরায় একটি নতুন মিশনে যুক্ত করতে চায়, কারণ
তারা প্রায় সকলেই জানে ইথিওপিয়ায় তাকে মৃত্যুর মুখে ফেলে আসার পরেও সে একাই প্রায় 70 জন ইথিওপিয়ান সন্ত্রাসীদের হত্যা করে জীবিত সেখান থেকে ফিরে আসতে সক্ষম হয়েছিল। আর এই কারণেই তার মতো দক্ষ স্নাইপারকেই তাদের এই মিশনে প্রয়োজন। কর্নেল জনসন তার 2 জন সাথী পেইন ও ডবলারকে নিয়ে ববের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু বব যখন জানতে পারে তারা সিআইএ এজেন্ট তখন সে খুবই রেগে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু কর্নেল জানায় সে শুধুমাত্র তার সাথে 5 মিনিট কথা বলতে চায়, কারণ বিষয়টি ছিল রাষ্ট্রীয় সুরক্ষার আর বব ছিল খুবই দেশভক্ত, তাই সে শেষমেশ রাজি হয়ে যায়। কর্নেল তাকে জানায় আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই আমেরিকান প্রেসিডেন্টকে হত্যার আশঙ্কা আছে। কোনো এক অজ্ঞাত মেসেজ থেকে এটা জানা গেছে, তবে তারা সরকার বা অন্য কোনো এজেন্সির সাথে সাহায্য নিতে পারবে না, কারণ প্রত্যেক জায়গায়ই গুপ্তচর ছড়িয়ে আছে। এই 2 সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্টকে 3টি জায়গায় জনসমক্ষে বক্তৃতা দিতে হবে, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসি। এবং আমাদের ধারণা এই 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা চলছে। সাধারণত প্রেসিডেন্টের স্ট্যান্ডার্ড সিকিউরিটি 800 গজের মধ্যে থাকে, কিন্তু গোপন সূত্রে খবর পাওয়া গেছে প্রেসিডেন্টকে হত্যা করা হবে প্রায় 2000 গজের কাছাকাছি দূর থেকে। আর এই কারণেই বব যেহেতু একজন দক্ষ স্নাইপার, সেহেতু সে যদি ওই হত্যাকারীর জায়গায় থাকতো তাহলে কিভাবে সে এই কাজ করত। মূলত এই বিষয়টি তারা জানতে চায়, তাহলে আগে থেকে প্রেসিডেন্টের হত্যাকারীকে ধরা সম্ভব। বব কর্নেলকে জানায় কোনো দক্ষ স্নাইপারই এই কাজ করতে পারবে, কারণ নিখুঁতভাবে টার্গেটকে হিট করতে হলে স্নাইপারকে আবহাওয়ার আর্দ্রতা, তাপমাত্রা, পৃথিবীর ঘূর্ণন গতি সবকিছুই সঠিকভাবে গণনা করতে হবে। এছাড়াও প্রেসিডেন্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকবে, যার কারণে স্নাইপারকে প্রেসিডেন্টের একেবারে মাথায় হেডশট মারতে হবে। আর আমার মনে হয় না এতটা দক্ষ স্নাইপার কোথাও আছে, তাই আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই। কর্নেল জানায় অবশ্যই এরকম স্নাইপার আছে, আর তাকে আমাদের সময়ের আগেই ধরতে হবে। এই কাজে তুমি আমাদেরকে সাহায্য করবে। কিন্তু বব সরাসরি তাকে মানা করে দেয়। তখন কর্নেল তাকে তার শপথ গ্রহণের কথা মনে করিয়ে দেয়। সে ভুলে গেল কিভাবে পতাকার সামনে দাঁড়িয়ে তার সেই শপথ গ্রহণের কথা। আমেরিকাকে ভিতরের এবং বাইরের সমস্ত রকমের শত্রুদের হাত থেকে সে রক্ষা করবে, এই শপথ সে নিয়েছিল। কর্নেলের এই সব কথা শোনার পরেও বব রাজি হয় না। কর্নেল বলে, রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে তুমি সবসময়ই নিজেকে দোষী মনে করবে, হয়তো তুমি তাকে বাঁচাতে পারতে। এই বলে সে ববের হাতে একটি চিঠি ও নাম্বার দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তবে তাদের সেখান থেকে যাওয়ার আগে বব খুব চালাকির সাথে তাদের গাড়ির ইঞ্জিনটি দেখার বাহানায় ইঞ্জিন নাম্বারের একটি ছবি তুলে রাখে। কর্নেল জনসন জানতেন বব অবশ্যই তাদের সাহায্য করবে, কারণ যখন কোনো রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন ওঠে তখন কোনো সৈনিকই পিছু হাঁটতে পারে না। তো যাই হোক, এই সকল বিষয় নিয়ে বব অনেক ভাবনা চিন্তা করে যে আদেও কি 1 মাইলের বেশি দূর থেকে টার্গেটকে হিট করা সম্ভব। এছাড়াও সে তাদেরকে সাহায্য না করে ভুল করছে না তো। এই সকল প্রশ্ন সবসময় তার মাথায় ঘুরপাক খাচ্ছে, যার ফলে পরদিন তার স্নাইপার রাইফেলটিকে বার করে সেটির পরীক্ষা করার চেষ্টা করে। সে প্রায় 1 মাইলেরও বেশি দূরে সে একটি ক্যান রেখে সেটিকে হিট করার চেষ্টা করে। সে বন্দুকে 1 রাউন্ড গুলি লোড করে ওই টার্গেটে শ্যুট করে এবং সে দেখে 1 মাইলের বেশি দূর থেকেও কোনো টার্গেটকে নিখুঁতভাবে হিট করা সম্ভব। এর মানে প্রেসিডেন্টকেও শ্যুট করা যেতে পারে। এরপর বব তার স্নাইপার রাইফেলগুলিকে ভালোভাবে পরিষ্কার করে সেগুলিকে তার বাড়িতে রেখে তার কুকুর স্যামকে তার বন্ধুকে দিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেয়। প্রেসিডেন্ট যেসব জায়গায় জনসমক্ষে বক্তৃতা দেবে সেই সব স্থানে সে যায়। প্রথমে সে ওয়াশিংটন ডিসি, তারপর বাল্টিমোর এবং অবশেষে ফিলাডেলফিয়াকেও ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সকল কিছু শেষে সে বুঝতে পারে ফিলাডেলফিয়াই হলো উপযুক্ত স্থান যেখান থেকে প্রেসিডেন্টকে হত্যা করা সম্ভব। বব কর্নেলের সাথে দেখা করে, তাকে সমস্ত বিষয় ভালোভাবে বুঝিয়ে দেয়। ফিলাডেলফিয়ায় একটি চার্চ রয়েছে এবং সেটাই একমাত্র স্থান যেখান থেকে হয়তো সেই কিলার প্রেসিডেন্টকে হত্যা করতে পারে। সে আরও বলে বন্দুকের গুলি প্রেসিডেন্টের কাছ পর্যন্ত পৌঁছাতে মাত্র 6 সেকেন্ড সময় নেবে, তবে তার আগেই তাকে ধরতে হবে। ববের দেওয়া তথ্য কর্নেলের খুবই পছন্দ হয়, তবে কর্নেল চাই ফিলাডেলফিয়ায় এই মিশনে বব তাদের সাথে থাকুক। যদি কোনো কারণে ভুলবশত সেই কিলার সেখান থেকে পালাতে সক্ষম হয় তাহলে সে আবারও প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করতে পারে। বব কর্নেলের কথা আর ফেরাতে পারে না, সে রাজি হয়ে যায়। কয়েকদিন পর ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্টের বক্তৃতার দিন চলে আসে।
হাই সিকিউরিটিতে ঘেরা প্রেসিডেন্টের গাড়ি ফিলাডেলফিয়ায় ঢুকতে দেখা যায়। অন্যদিকে কর্নেল জনসন তার পুরো টিম ও ববকে নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে পৌঁছায়, যেখান থেকে প্রেসিডেন্টের সিকিউরিটিকে কন্ট্রোল করা হচ্ছিল। পুরো শহর এবং প্রেসিডেন্টের আশেপাশে প্রায় 800 গজের মধ্যে FBI এজেন্ট ও স্নাইপারের 6টি টিম প্রেসিডেন্টের সুরক্ষার জন্য নিজেদের অবস্থান গ্রহণ করে। বব দূরবীন দিয়ে প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার ওই স্থানটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। সে জিজ্ঞাসা করে, ওই চার্চে কি কোনো টিম আছে? কর্নেল বলে, চার্চের দিকে আমাদের স্নাইপাররা সবসময় নজর রাখছে। সেই সময় মঞ্চে ইথিওপিয়ান আর্চবিশপ তার বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তার দেশে হওয়া অত্যাচার নিয়ে প্রেসিডেন্টের সাথে আলোচনা করার জন্য সেখানে এসেছিলেন। এই অনুষ্ঠানের পরেই তিনি প্রেসিডেন্টের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। তো যাই হোক, প্রেসিডেন্টের গাড়ি সেই স্থানে এসে পৌঁছায়। অন্যদিকে প্রেসিডেন্টের সুরক্ষায় একজন FBI এজেন্ট নিক এবং স্থানীয় একজন পুলিশ অফিসার টিমেন্সকেও দেখানো হয়। টিমেন্সের সাথে কর্নেল ববের পরিচয় করিয়ে দেয়। সময় চলে আসে প্রেসিডেন্টের বক্তৃতা দেওয়ার। সকল স্নাইপাররাও তৈরি হয়ে যায়। আবহাওয়ার পরিবর্তন এবং বায়ুর গতিবেগ দেখে বব বুঝতে পারে এটাই হলো ওই স্নাইপারের পক্ষে প্রেসিডেন্টকে হত্যা করার সঠিক সময়। দেখা যায় সেই স্নাইপার প্রেসিডেন্টকে হিট করার জন্য তৈরি হচ্ছে। বব তাদেরকে তৎক্ষণাৎ ওই চার্চে ফোর্স পাঠাতে বলে, তবে পিছন ঘুরতেই ওই লোকাল পুলিশ অফিসার টিমেন্স তার উপরেই গুলি চালিয়ে দেয় এবং ওদিকে প্রেসিডেন্টের জায়গায় আর্চবিশপের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। চারিদিকে মানুষ আতঙ্কে পালাতে শুরু করে, তবে প্রেসিডেন্টের সুরক্ষায় থাকা স্নাইপাররা দূর দূরান্তে কাউকে দেখতে পায় না। দ্রুত এই খবর FBI এজেন্ট নিকের কাছেও পৌঁছে যায়। এদিকে বব সেই বিল্ডিংয়ের জানালা ভেঙে নিচে এসে পড়ে এবং আহত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে এখানেই আমরা কর্নেল জনসন ও তার লোকেদের এক অন্য রকমেরই রূপ দেখতে পাই। জনসন তার লোকেদের ববের পিছু নিতে বলে এবং তাকে হত্যা করার আদেশ দেয় সে। তবে কেন? এর পিছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। পুরো শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। FBI এর হেলিকপ্টার শহরে সার্চ অভিযান চালানোর জন্য উড়ে যায়। অন্যদিকে পেইন ও ডবলার ওই বিল্ডিংয়ে সকল প্রমাণ মিটিয়ে দিয়ে সেখানে ববের স্নাইপার রাইফেলটিকে এমনভাবে রেখে দেয় যেটা দেখে মনে হচ্ছে প্রেসিডেন্টকে সেই মারার চেষ্টা করছে। বব আহত অবস্থায় সেই FBI এজেন্ট নিকের কাছে সাহায্য চায়, তবে সে তার দিকে বন্দুক তাক করে। বব আহত হওয়ার সত্ত্বেও তার ফাইটিং স্কিলের মাধ্যমে নিকের কাছ থেকে তার বন্দুকটি কেড়ে তার হাতে হাতকড়ি লাগিয়ে তাকে শুধু এইটুকুই বলে যায় যে আমি প্রেসিডেন্টের হত্যা করিনি, অফিসার টিমেন্সের সাথে যুক্ত আছে। টিমেন্সের সেখানে পৌঁছানোর আগেই বব FBI এর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুরো শহরে হাই অ্যালার্ট রয়েছে। চারিদিকে পুলিশের গাড়ি ও আকাশে FBI এর হেলিকপ্টার ঘোরাফেরা করছে। বব তার গাড়িটিকে একটি গাড়ি ধোয়ার স্টেশনের মধ্যে গিয়ে দাঁড় করায় যাতে কেউ তাকে দেখতে না পায় এবং সেই গাড়ি থেকেই এমার্জেন্সি সময়ে ব্যবহার করার জন্য যে ফার্স্ট এড বক্স ছিল সেটার কিছু মেডিসিনের দ্বারা কিছুক্ষণের জন্য তার ক্ষতস্থান থেকে রক্ত বার করা বন্ধ করতে পারে। তবে এদিকে রেডিওতে টিমেন্স সকলকে জানিয়ে দেয় যে ওই হত্যাকারী স্নাইপার মানে বব FBI এর গাড়ি নিয়েই পালিয়েছে। বব যেহেতু FBI এর গাড়ি নিয়ে পালাচ্ছে, তাই কিছুক্ষণ সে কোন গাড়িতে আছে সেটা জানাটা পুলিশের কাছে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু গাড়িটির নাম্বার প্লেট জানা মাত্রই তারা এবার ববের পিছু করতে শুরু করে। পিছু করতে করতে এক সময় সে এসে পড়ে একটি ব্রিজের নিচে। চারিদিক থেকে পুলিশের গাড়িগুলি তাকে ঘিরে ফেলে। বাঁচার আর কোনো উপায় না দেখতে পেয়ে শেষমেশ সে তার গাড়িটিকে নিয়ে ব্রিজের পাশের নদীতে গিয়ে পড়ে। নদীতে স্থানীয় পুলিশ ও FBI এর অনেক কয়েক ঘন্টা সার্চ অভিযানের পরেও তারা শুধু FBI এর গাড়িটিকেই খুঁজে পায়, কিন্তু ববকে তারা কোথাও পায় না। আসলে বব সময় মতো একটি নৌকার দড়ি ধরে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছে। খবরের চ্যানেলের মাধ্যমে পুরো খবরটি শহরে ছড়িয়ে যায়। সে নদী থেকে উঠে আসে, তবে দুটি গুলি লাগার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। বব নদীর পাশেই একটি পুরনো ট্রাক দেখতে পায়। সেই ট্রাকটিকে নিয়ে সে এবার শহরের বাইরে অন্য কোনো ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে ধরার জন্য চারিদিকে পুলিশের সাথে আর্মি পর্যন্ত সার্চ অভিযানে নেমেছে। অন্যদিকে FBI অফিসে সকল এজেন্টরাই খবরের চ্যানেলে ববের সম্পর্কেই শুনছিল যে কিভাবে ওই পুলিশ অফিসার টিমেন্স তাকে গুলি করে বাধা দেওয়ার চেষ্টা করলেও FBI এজেন্ট নিকের অসচেতনতা ও বিফলতার কারণে সেই কিলার সেখান থেকে পালাতে পেরেছে। এই কারণে FBI এর সকল অফিসাররাই তার ওপর খুবই লজ্জিত। তবে নিক তার অফিসারকে জানায়
একজন দক্ষ মেরিন স্নাইপার তার বন্দুক কেড়েছে, এটা তার কাছে লজ্জার বিষয় নয়, কারণ সে কয়েকদিন আগেই এফবিআইয়ে জয়েন করেছে। তবে প্রশ্ন হলো, সে আমাকে জীবিত কেন ছেড়ে দিল এবং কেন সে বলছিল প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা সে করেনি, এর সাথে অফিসার টিমেন্স জড়িত। কিন্তু এফবিআইয়ের এজেন্টরা তার কথায় বিশ্বাসই করে না, তাদের মনে হয় হয়তো নিক ভুল শুনেছে। অন্যদিকে বব আহত অবস্থায় একটি গ্রোসারি স্টোরের সামনে গিয়ে তার গাড়িটিকে দাঁড় করায়। টিভিতে তার সম্পর্কেই খবর চলছে। প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার আগে তাকে ওই 3টি শহরেই আবহাওয়া পর্যবেক্ষণ করতে দেখা গেছিল। এই কারণেই তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়, যার ফলে ববকে যাতে ওই স্টোরের মালিক চিনতে না পারে তাই সে সর্বপ্রথম স্টোরের ইলেকট্রিসিটি শর্ট সার্কিট করে দেয় এবং এরপর সেখান থেকে লবণ, চিনি, কিছু জলের বোতল এবং একটি ইঞ্জেকশন কিনে নেয়। সেগুলিকে নিয়ে একটি পাবলিক টয়লেটের মধ্যে প্রবেশ করে। সেই লবণ ও চিনি দিয়ে বব স্যালাইন তৈরি করে তার শরীরে ইনজেক্ট করে, যার ফলে কিছুটা তার শারীরিক দুর্বলতা কাটে। এরপর বব তার মুখে কালি মেখে আবারও তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্য এক ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে এফবিআই অফিসে নিকের কাছে ওই স্টোরের মালিক মানে ওই মহিলাটি কল দেয়, কারণ তার ধারণা হয়তো কিছুক্ষণ আগেই বব তার দোকানে এসেছিল। নিক তার সিনিয়র অফিসারকে গিয়ে এই সকল বিষয় জানায়, তবে তিনি বলেন, লবণ, জলের বোতল এবং ইঞ্জেকশন চিকিৎসার কাজে লাগে জানি, কিন্তু চিনি কেন? নিক তাকে জানায়, হাজারো বছর ধরেই যুদ্ধের সময় আহত সৈনিকরা তাদের ক্ষতস্থান ঠিক করার জন্য চিনির ব্যবহার করে আসছে, আর হয়তো এই কারণেই সে চিনির ব্যবহার করেছে। কিন্তু তার গর্দভ অফিসার নিকের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। নিক ভিতর ভিতর অনেকটা অপমানিত বোধ করে, যার ফলে সে সিদ্ধান্ত নেয় সে নিজেই এই ঘটনার তদন্ত করবে। সারা রাত ধরে সে বব সম্পর্কে নানান তথ্য এবং ওই ঘটনার ভিডিও ফুটেজকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। এদিকে বব সারা রাত ড্রাইভিং করার পর পৌঁছায় তার বন্ধু ডনির বাড়িতে। হ্যাঁ, সেই বন্ধু যে ইথিওপিয়াতে মারা গেছিল। বর্তমান ডনির স্ত্রী সারা সেখানে থাকে। যেহেতু সে নার্সের ট্রেনিং প্রাপ্ত, সেহেতু তার কাছে বব সাহায্য চায়। সারা ববের সাথে আগেই পরিচিত, তবে তাকে এমন অবস্থায় দেখে সারা ভয় পেয়ে যায়। তাকে এখন পুলিশ খুঁজছে, কারণ প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা সে করেছে। তাই সারা তাকে সাহায্য করতে মানা করে দেয়। কিন্তু বব তাকে জানায়, যদি সে প্রেসিডেন্টকে হত্যাই করত তাহলে সে সাহায্যের জন্য এখানে আসতো না। এই কথা শুনে সারা তার কথায় বিশ্বাস করে এবং তাকে ভিতরে আসতে বলে। সারা তাকে জিজ্ঞাসা করে, 2টো গুলি লাগার পরেও তুমি কিভাবে এখনো জীবিত আছো? সে বলে, সরকার আমার উপরে প্রচুর অর্থ ও সময় বিনিয়োগ করেছে, শুধুমাত্র এটাই শেখানোর জন্য যে কিভাবে আহত হলে বেঁচে থাকতে হয়। এরপর বব সারার হাতে একটি লিস্ট ধরিয়ে দেয় এবং আলাদা আলাদা দোকান থেকে সেগুলিকে কিনে আনতে বলে, যাতে তার উপর কেউই সন্দেহ না করতে পারে। এদিকে সকালে গেলিন্দো নামের একজন এজেন্ট এসে নিককে দেখতে পায়, কারণ রাতে সে বাড়ি ফেরেনি। সারা রাত এই সকল বিষয়ে রিসার্চ করার পর পুরো ব্যাপারটি নিকের কাছে পরিষ্কার হয়ে গেছে। প্রেসিডেন্টের উপর গুলি চালানোর মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে সকল প্রমাণ এফবিআইয়ের কাছে চলে আসলো, কারণ ববকে তো তখনও ধরার জন্য শহরে সার্চ অভিযান চলছিল। এছাড়াও 1 বছর আগে বব 1000 গজ দূর থেকে একটি কয়েনের উপর 5 রাউন্ড গুলি চালিয়েছিল এবং প্রত্যেকটা গুলি কয়েনটির ঠিক একই জায়গায় হিট করতে সক্ষম হয়েছিল। এর জন্য সে পুরস্কৃত হয়েছিল। কিন্তু সেই দিন কিভাবে এত বড় একজন দক্ষ শার্প শুটার তার টার্গেটকে ভেদ করতে ব্যর্থ হলো, সন্দেহটা তো এখানেই। এছাড়াও ওই পুলিশ অফিসার টিমেন্স তার ইন্টারভিউতে বলেছিল সে ওই বিল্ডিংয়ে জানালার বাইরে একটি বন্দুক দেখে উপরে গিয়ে ববের উপর গুলি চালায়। কিন্তু একজন স্নাইপার তো কখনো তার বন্দুক জানালা দিয়ে বার করে না, তারা লুকিয়েই তো টার্গেটকে হিট করে। তবে এটা কিভাবে সম্ভব? নিক সেই পুলিশ অফিসারের সাথে কথা বলতে চায়, তবে গলিন্দো তাকে জানায় গতকাল রাতেই কিছু দুষ্কৃতীরা টিমেন্সের হত্যা করে দিয়েছে। এটা শোনার পর নিকের সন্দেহ এবার দৃঢ় বিশ্বাসে পরিণত হয়, অবশ্যই ববকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে সারা তার চিকিৎসার জন্য সকল জিনিস কিনে আনার পর ববের কথা মতো তার চিকিৎসা শুরু করে দেয়। সে তার ক্ষতস্থান থেকে বন্দুকের গুলি দুটি বার করে দেয় এবং সুন্দরভাবে সেই জায়গাগুলি ব্যান্ডেজ করে দেয়। কিছুদিন এইভাবেই তার চিকিৎসা চলার পর অবশেষে ববের জ্ঞান ফিরে আসে। ইতিমধ্যে নিক ওই ঘটনার আগে বব যেসব স্থানে গেছিল সেই সব জায়গায় তার ইনভেস্টিগেশন চালায় এবং অবশেষে পৌঁছায় সেই চার্চে। সেই চার্চের উপরে ভালোভাবে দেখার পর সেখানে নিক 3টি ছোট ছোট ছিদ্র দেখতে পায়, যাদের প্রত্যেকের দূরত্ব একই ছিল।
আর এটা ছিল একটি স্নাইপার রাইফেলের ট্রাইপডের ছিদ্র। প্রত্যেকটি ছিদ্রের মধ্যে দূরত্ব কতটা সে ফিতে দিয়ে মেপে রাখে। 2 দিন কেটে যাওয়ার পরেও বব এখনও জীবিত আছে নাকি মৃত সেই বিষয়টি নিয়ে কর্নেল জনসনকে খুবই চিন্তিত দেখা যায়। তবে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি মাইকেলের দৃঢ় বিশ্বাস যে বব এখনও জীবিত আছে। এদিকে নিক ইন্টারনেটে সার্চ করে যে আসলেই কি এমন রাইফেল আছে যাকে ট্রাইপডের মাধ্যমে ঠিক ওই ছিদ্রের মাপের দূরত্বে সেট করা যায়। সে দেখে হ্যাঁ, ট্র্যাপ T250D টেকনিক্যাল রিমোট সিস্টেম নামে একটি ডিভাইসের মাধ্যমে এক প্রকার স্নাইপার রাইফেল চালানো হয়, যেটা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিকের কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যায়। এটাই ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্টের উপর আক্রমণ করার জন্য। সেই সময় কিছু মানুষকে নিকের ওপর নজর রাখতে দেখা যায়, আর তারা ছিল কর্নেল জনসনের লোকজন। পরদিন ববকে অনেকটাই সুস্থ দেখা যায়। সারা তাকে জিজ্ঞাসা করে তার পরবর্তী পরিকল্পনা কি, কারণ যতক্ষণ বব জীবিত থাকবে ততক্ষণ তারা তার পিছু করবে। বব জানায় সে ওই FBI এজেন্ট মানে নিকের সাহায্য নেবে এবং তার মাধ্যমেই সে আসল অপরাধীদের কাছে পৌঁছাবে এবং সে যে নির্দোষ সেটা সে প্রমাণ করবে। তবে এই কাজে বব সারার সাহায্য চায়। সারাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কারণ এই কয়েকদিনেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। রাতে যাওয়ার সময় সারা ববকে ডনির পুরনো একটি স্নাইপার রাইফেল দেয়। ববের তার বন্ধুর কথা মনে পড়ে যায়। সারা তাকে জিজ্ঞাসা করে সে কেন তাদের কথা শুনেছিল। বব জানায় জনসন জানত একজন সৈনিক কোনোদিনই তার দেশের রাষ্ট্রীয় সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দেবে না, আর এটারই সে সুযোগ নেয়। তবে তার অপরাধের শাস্তি আমি তাকে দেবই। পরের দিন সারা ছদ্মবেশে নিকের সাথে দেখা করে এবং সেই যে মুভির শুরুতে আমরা দেখেছিলাম বব জনসনের গাড়ির একটি ছবি তুলে রেখেছিল, আসলে সে গাড়িটির ইঞ্জিন নাম্বারের ছবি তুলেছিল। সেটিকে সারা নিকের হাতে তুলে দেয় এবং এই সকল ঘটনার পিছনে কে রয়েছে সে সম্পর্কেও তাকে জানিয়ে দেয়। একই সময়ে ববকে বাইরে সারার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এদিকে 2 জন পুলিশের নজর ববের উপর গিয়ে পড়ে এবং তারা তার কাছ থেকে তার পরিচয়পত্র চেয়ে বসে। কিন্তু তার কাছে তো কোনো আইডিই নেই এবং পুলিশের চোখে সে তো অপরাধী। বব খুব চালাকির সাথে তার ফাইটিং স্কিলের মাধ্যমে ওই 2টি পুলিশকে সেখানেই মেরে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে নিক সেই নাম্বারটিকে নিয়ে পৌঁছায় FBI অফিসে এবং FBI এর ডাটাবেসে সেই নাম্বারের গাড়িটির সম্পর্কে নানান তথ্য দেখতে শুরু করে। তবে এক বিশেষ সিকিউরিটি কোডের মাধ্যমে সেই গাড়ির সকল তথ্যকে লক করে রাখা হয়েছিল, যার ফলে নিক গ্যালিন্তোর কাছ থেকে সাহায্য চায়। কিন্তু সেও তো একজন সাধারণ এজেন্ট, তাই সে নিকের কোনো রকম সাহায্য করতে পারে না। ইতিমধ্যে জনসনের কাছে এই খবর পৌঁছে যায় যে একজন FBI এজেন্ট যে তাদের গাড়িটির সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে। গ্যালিন্তো নিককে ফোন করে, কারণ সে ওই গাড়িটি সম্পর্কে কিছুটা তথ্য জোগাড় করতে পেরেছে। ওই গাড়িটি কোনো সরকারি গাড়ি নয়, ওটা কোনো অজ্ঞাত অর্গানাইজেশনের একটি গাড়ি, যাদের সাথে সরকারের বড় বড় উচ্চপদস্থ মানুষদের সাথে যোগাযোগ আছে। ঠিক সেই সময়ই একটি কালো গাড়ি এসে নিককে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায়। তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে খুবই টর্চার করা হয় এবং তাকে বাধ্য করা হয় সুইসাইড করতে, যাতে এই সকল ঘটনার উপর সে যে তদন্ত করছিল সেটি পুরোপুরি চাপা পড়ে যায়। কিন্তু তখনই কোনো এক স্নাইপার দূর থেকে ওই 3 জনেরই একে একে মাথার খুলি উড়িয়ে দেয়। ওই স্নাইপার আর কেউ ছিল না, সে ছিল বব লি সোয়েগার। নিক তাকে FBI এর কাছে আত্মসমর্পণ করতে বলে এবং একটি ভালো উকিলের সাহায্যে কেস লড়তে বলে এবং নিক নিজে তাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে। তা না হলে সে একা তাদের সাথে লড়াই করতে পারবে না। বব জানায় আইন তাদের হাতের মুঠোয়, তারা ক্ষমতাশালী। হয়তো তারা কিছুদিনের জন্য গ্রেপ্তার হবে, কিন্তু আবারও তারা ছাড়া পাবে। এক নতুন নাম, এক নতুন পরিচয়ে পুনরায় তাদের ওই অপরাধমূলক কাজ তারা চালিয়ে যাবে। এই লড়াই আমি শুরু করিনি, কিন্তু এটিকে শেষ আমিই করব, আর তুমি আমাকে এই কাজে সাহায্য করবে। ববের নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ জনসনকে অনেকটাই চিন্তায় ফেলে দেয় এবং সে যে জীবিত আছে সেটাও সে বুঝতে পারে, কারণ একটি সাধারণ FBI এজেন্টের পক্ষে তার এতগুলো লোককে মারা সম্ভবই নয়। এছাড়াও তাদেরকে 200 গজ দূর থেকে কোনো স্নাইপার রাইফেল দিয়ে মারা হয়েছে, তাই এটা স্পষ্ট বব এখনও জীবিত আছে। আর ওই FBI এজেন্ট নিক বর্তমানে তার সাথেই আছে, কারণ সেও নিখোঁজ। তখন ডবলার জনসনকে জানায় ববের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর একটি ঠিকানায় ফুলের তোড়া যায়, আর সেটা হলো তার বন্ধু ডনির বিধবা স্ত্রী সারার কাছে, এবং সেই জানতে পারে বর্তমান বব কোথায় আছে।
জনসন তৎক্ষণাৎ সেই ঠিকানায় পেনকে পাঠিয়ে দেয়। অন্যদিকে বব ও নিক আমেরিকার টেনেসি নামে একটি জায়গায় একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা করতে যায়, যে কিনা একসময় বিখ্যাত ছিল শুধুমাত্র বন্দুক বানানোর জন্য, এবং তিনি বন্দুক সম্পর্কে অনেক কিছুই জানেন। বব তাকে জিজ্ঞাসা করে, একটি গুলি কি দুটো বন্দুক দিয়ে চালানো সম্ভব? মানে যে গুলিটি একটি বন্দুক দিয়ে ফায়ার হয়ে গেছে সেই একই গুলি অন্য বন্দুকের মাধ্যমে কি চালানো যায়? কারণ আর্চ বিশপের শরীরে যে গুলিটি পাওয়া যায় সেটি ববের রাইফেল দিয়েই ফায়ার করা হয়েছিল, কিন্তু সেটি তো চলেছিল ওই অটোমেটিক রিমোট কন্ট্রোল স্নাইপার রাইফেল দিয়ে। বৃদ্ধ মানুষটি একটি পুরনো বই পড়ে জানায়, হ্যাঁ এটা সম্ভব। পেপার প্যাচিংয়ের ব্যবহার করে একটি গুলিকে দুইবার ফায়ার করা সম্ভব। গুলিকে কাগজ দিয়ে মুড়িয়ে যদি পুনরায় ফায়ার করা যায় তাহলে সেটাকে দেখলে মনে হবে গুলিটিকে একবারই ফায়ার করা হয়েছে। বব তাকে আরও জিজ্ঞাসা করে, এমন কোনো কি ব্যক্তি আছে যে 2200 গজ দূর থেকে কোনো টার্গেটকে নিখুঁতভাবে হিট করতে পারে? লোকটি জানায়, রাশিয়া এবং ফ্রান্সের 2 জন স্নাইপার ছিলেন, কিন্তু তাদের মধ্যে একজনকে জেলে বন্দি করা হয়েছে এবং অন্যজন মারা গেছে। তবে হ্যাঁ, আরেকজন আছেন, কিন্তু সে এখন সব কিছুই ছেড়ে দিয়েছে। সে খুবই বুদ্ধিমান এবং চালাক স্নাইপার ছিল। সে কোনো সময় তার টার্গেটকে হত্যা করত না, জখম করত, এবং যখন তাকে বাঁচানোর জন্য তার আরও সাথীরা আসত তখন সে তাদের সকলকে একসাথে হত্যা করত। এই কারণে তার শত্রুও ছিল প্রচুর। একটি মিশনে তাকে 7 তলা একটি বিল্ডিংয়ের মধ্যে তার শত্রুরা ঘেরাও করেছিল, তবে সে সেখান থেকে পালানোর জন্য পুরো বিল্ডিংটিকেই বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। বর্তমানে সে বেঁচে আছে কিনা সেটা কেউই জানে না। তখনই ববের মনে পড়ে যায় সেই ব্যক্তিটি আর কেউ নয়, ওই হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তিটি, যার নাম হলো মাইকেল স্যান্দোর। সেই আর্চ বিশপকে হত্যা করেছে। তবে প্রশ্ন হলো, সে আর্চ বিশপকে কেন হত্যা করলো? তার টার্গেট তো ছিল প্রেসিডেন্ট। তো যাই হোক, বব ব্যক্তিটির নাম জানার পর নিককে দিয়ে গ্যালিন্ডোকে কল করায় এবং তাকে ওই ব্যক্তিটির সম্পর্কে তথ্য জোগাড় করতে বলে। অন্যদিকে জনসন বুঝতে পেরে গেছিল বব এতক্ষণে হয়তো জেনে গেছে যে আর্চ বিশপের হত্যা কে করেছে, তাই অবশ্যই সে ওই হত্যাকারীর পিছনে আসবেই। জনসন পরিকল্পনা বানায় মাইকেলকে টোপ হিসেবে ব্যবহার করে ববের হত্যা করবে সে। ইতিমধ্যে গ্যালিন্ডো সকল তথ্য জোগাড় করার পর নিককে ভার্জিনিয়ায় ওই ব্যক্তিটির ঠিকানাটি দিয়ে দেয়। এদিকে জনসন পৌঁছায় আমেরিকান সিনেটর চার্লস মিকামের কাছে এবং তাকে জানায় বব এখনও জীবিত আছে। সে জীবিত থাকা মানে আমাদের সকল অপরাধের পর্দা ফাঁস হয়ে যাওয়া। সিনেটর তাকে যেভাবেই হোক ববকে হত্যা করে বিষয়টিকে চাপা দিতে বলে। আসলে 3 বছর আগে ইথিওপিয়ার মিশনে এমন কিছু ঘটনা ঘটেছিল যার সাথে আর্চ বিশপ, জনসন এবং আমেরিকান সিনেটর নিজেও জড়িত আছেন। আর এই কারণেই খুবই প্ল্যানিং করে বব যেহেতু সেই মিশনে ছিল তাই তাকে আর্চ বিশপের হত্যায় ফাঁসানোর পরিকল্পনা করে তারা। এদিকে সারাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ভার্জিনিয়ায় মাইকেলের সেই ঠিকানায় বব ও নিককে জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়, কারণ সে ভালোভাবেই জানত জনসন আবারও তাদের জন্য কোনো ফাঁদ পেতে রাখবে। এরপর তারা একটি শপিং মল থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসে। বব খুবই উচ্চমাপের ট্রেনিংপ্রাপ্ত একজন মেরিন স্নাইপার ছিল, তাই সে ভালোভাবেই জানত কিভাবে নানান জিনিস দিয়ে বম বানানো যায়। শপিং মল থেকে কিনে আনা জিনিসগুলি দিয়ে কিছু পাইপ বম এবং স্মোক গ্রেনেড তৈরি করে ফেলে। সে নিককে ভালোভাবে স্নাইপিংয়ের ট্রেনিংও দেয়, যেভাবে একজন স্কাউট স্নাইপারকে সাহায্য করে থাকে। এরপর তারা সকল প্ল্যানিংয়ের সাথে ভার্জিনিয়ায় মাইকেলের ঠিকানায় পৌঁছায়। চারিদিকে জনসনের লোকেরা পাহারা দিচ্ছিল। বব নিঃশব্দভাবে একে একে জনসনের লোকেদের মেরে বাড়ির আশেপাশে প্রত্যেক জায়গায় তাদের বানানো ওই বমগুলিকে ছড়িয়ে দেয়। বব ধীরে ধীরে ঘরে প্রবেশ করে এবং মাইকেলকে গান পয়েন্টে রেখে জনসনের সম্পর্কে জিজ্ঞাসা করে যে আসলেই জনসন কে। মাইকেল জানায় জনসন একজন কর্নেল ছিল, তবে তার নাম আদেও জনসন নাকি অন্য কিছু সেটা কেউই জানে না। বব জিজ্ঞাসা করে সে আর্চ বিশপকে কেন হত্যা করলো। আসলে আর্চ বিশপ সবকিছুই জানত। আজ থেকে 3 বছর আগে ইথিওপিয়ায় একটি তেলের পাইপলাইন বিছানোর সময় কিছু গ্রামবাসীকে তাদের গ্রাম ছাড়তে বলা হয়, তবে তারা সেই গ্রাম ছাড়তে রাজি না হলে সকল গ্রামবাসীকেই কর্নেল হত্যা করে দেয়। সেখানে প্রায় ছোট ছোট শিশু থেকে শুরু করে নিরপরাধ মহিলা ও পুরুষরাও মারা যায়। এই ভয়েই বাকি সকল গ্রামবাসীরা এমনিতেই তাদের গ্রাম ছেড়ে চলে যায়। কর্নেলের টার্গেট কোনোদিনই প্রেসিডেন্ট ছিলই না, ছিল আর্চ বিশপ, কারণ সেই দিন সকল সত্য প্রমাণসহ সে প্রেসিডেন্টের হাতে তুলে দিতে এসেছিল। মাইকেল ইথিওপিয়ায় তাকে একটি কবরস্থানের ঠিকানা দেয়,
যেখানে ওই গ্রামবাসীদের প্রায় 400টি মৃতদেহ দাফন করা আছে। আর বব তো সেই জায়গাটিকে ভালোভাবেই চেনে, কারণ সেই তো আজ থেকে 3 বছর আগে তার অজান্তেই ওই পাইপলাইনের কন্ট্রাক্টরদের বাঁচিয়েছিল। বব জিজ্ঞাসা করে এর সাথে আর কে কে যুক্ত আছে। সেনেটর চার্লস, এই বলে সে সুইসাইড করে নেয়। সেই সময় নিক তাকে ইনফর্ম করে বাইরে প্রচুর পরিমাণে জনসনের লোকেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বব তৈরি হয়ে যায় এবং নিককে তাদের 2 নম্বর লোকেশনে যেতে বলে। সে ঘরের মধ্যে এক কোণে লুকিয়ে থাকে এবং যখনই তারা ভিতরে ঢোকে তাদের উপর সে আক্রমণ চালায়। সে ওই 2 জনকে মেরে ঘরের মধ্যে কিছু স্মোক গ্রেনেড ফেলে নিককে সময় মতো ওই গ্রেনেডগুলিকে ব্লাস্ট করতে বলে। এবং যখনই জনসনের লোকেরা বাড়ির আরও কাছাকাছি চলে আসে তখনই নিক সময় মতো গ্রেনেডগুলিকে ব্লাস্ট করিয়ে দেয়। ওদিকে বব একে একে জনসনের লোকেদের মাথার খুলি উড়িয়ে দেয়। দূর থেকে নিকও তাদেরকে স্নাইপার রাইফেল দিয়ে জাহান্নুম পর্যন্ত পৌঁছে দেয়। এইভাবে তারা একে একে প্রায় জনসনের অর্ধেক লোকেদের মেরে ফেলে। কিন্তু তখনই একটি হেলিকপ্টার ওপর থেকে তাদের উপর ফায়ারিং চালায়। ববের সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আজ থেকে 3 বছর আগে সে এইভাবেই তার বন্ধুকে হারিয়েছিল, কিন্তু ঠিক একইভাবে সে আর নিককে হারাতে চায় না। বব নিককে কভার ফায়ার দিয়ে তাকে একটি সুরক্ষিত বাড়ির পিছনে গিয়ে লুকাতে বলে এবং নিজেও সুযোগ বুঝে সেখান থেকে চলে আসে। তবে তখনও জনসনের লোকেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। সেই সময় বব সেখানে একটি গ্যাস ট্যাঙ্কার দেখে সেটিকে লক্ষ্য করে শ্যুট করে, যার ফলে একটি জোরালো বিস্ফোরণের সাথে জনসনের বাকি সকল লোক ও হেলিকপ্টারটি সেখানেই বিধ্বস্ত হয়ে যায়। ওদিকে FBI অফিসে তোলপাড় শুরু হয়ে গেছে। ভার্জিনিয়ায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে শুধুমাত্র একটি হেলিকপ্টারই বিধ্বস্ত হয়ে পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কারোর মৃতদেহ নেই। তবে আরেকটি বিষয় হলো সেই স্থান থেকে যে বন্দুকের গুলি পাওয়া গেছে তার উপর বব লি সোয়েগার এবং FBI এজেন্ট নিকের আঙুলের ছাপ আছে। বিষয়টি FBI এর কাছেও আরও জটিল হয়ে যায়। তারা বুঝতেই পারে না আসলে হচ্ছেটা কি। একইভাবে সিনেটর এবং জনসন বিষয়টিকে নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। তাদেরকে ববকে এই কাজের সাথে যুক্ত করার আগে তার সম্পর্কে আরও ভালোভাবে জানার দরকার ছিল। পরের দৃশ্যতে দেখা যায় নিক FBI অফিসে কল করে তার উচ্চপদস্থ অফিসারদের জানায় বব বর্তমানে তার কাছেই আছে, তবে সে নির্দোষ। বিষয়টি খুবই জটিল, কারণ এর সাথে সরকারের বড় বড় অফিসার, এমনকি সরকার নিজেও জড়িত আছে। FBI অফিসার হাওয়ার্ড তাকে ববকে তাদের হাতে তুলে দিতে বলে, তবে সে কোনো উত্তর না দিয়ে এই ফোনটিকে কেটে দেয়। কিছুক্ষণ পরেই সেই একই ফোনে জনসন কল করে, কারণ জনসনের কাছে FBI এর ফোন কলের সকল অ্যাক্সেস ছিল। জনসন জানায়, তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, তোমার গার্লফ্রেন্ড সারা বর্তমানে আমাদের কাছেই আছে। এটা শুনে বব ভয় তো পায়ই না, বরং উল্টে মাইকেলের বলা সেই কথাগুলির রেকর্ডিং তাকে শুনিয়ে দেয়, যেখানে তাদের অপরাধের সকল প্রমাণ ছিল। বব তাকে সেনেটর এবং সারাকে সাথে নিয়ে তার সাথে দেখা করতে বলে, তবে জনসন রাজি হয় না। তখন বব তাকে ইথিওপিয়ায় সেই জায়গাটির ঠিকানা বলে দেয়, যেখানে সে 400 জন গ্রামবাসীকে হত্যা করে দাফন করে রেখেছিল। এটা শুনে জনসন এবার রাজি হয়ে যায়। সে সারাকে গান পয়েন্টে রেখে বরফে ঘেরা একটি পাহাড়ে এসে পৌঁছায়। কিছুক্ষণ পর আমেরিকান সিনেটরও সেখানে এসে পৌঁছায়। অনেকটা দূরে তারা লক্ষ্য করে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। তখনই কোনো এক অজ্ঞাত স্নাইপার সেই ব্যক্তিটিকে হিট করে। আসলে জনসন আগে থেকেই 3 জন স্নাইপারকে এই পাহাড়ের নানান স্থানে লুকিয়ে রেখেছিল। তারা ভাবে হয়তো তারা ববকে মারতে সফল হয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ ভুল। ঠিক তখনই পাহাড়ের কোনো এক স্থান থেকে এক স্নাইপার জনসনের স্নাইপারের মাথার খুলি উড়িয়ে দেয় এবং এইভাবে একে একে সেই অজ্ঞাত স্নাইপার জনসনের বাকি 2 জন স্নাইপারকেও হত্যা করে দেয়। পাহাড়ের চারিদিকে শুধু তারা গুলির আওয়াজই শুনতে পায়। তখনই সেই ব্যক্তিটিকে উঠে আসতে দেখা যায়। সে ছিল নিক। বুকে একটি লোহার প্লেট লাগিয়ে রাখার কারণে বন্দুকের গুলি তার কোনো ক্ষতি করতে পারেনি। তবে তখন পেইন সারাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু বব তার হাতকে টার্গেট করে এক শটে সেটিকে উড়িয়ে দেয় এবং পরক্ষণেই পুরো হাতটিকেই সে উড়িয়ে দেয়। এটা দেখে জনসন এবং সেনেটরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। ববকে দেখা যায় সে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে। অন্যদিকে নিক একজন ব্যক্তির সাহায্যে FBI এর কাছে সেই জায়গার ঠিকানা পৌঁছে দিয়েছে। সেটি পাওয়া মাত্র FBI ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। সিনেটর তাকে তাদের সাথে হাত মেলাতে বলে, এতে সেও বেঁচে থাকবে এবং তাদের সাথে কাজ করলে প্রচুর পরিমাণে টাকাও পাবে। বব বলে,
কি রকম কাজ? সাধারণ মানুষকে হত্যা করার কাজ? সামান্য একটি পাইপলাইনের জন্য তুমি একটি গ্রামের নির্দোষ বাচ্চা, মহিলা এবং পুরুষদের হত্যা করেছ, আর এর জন্য তুমি সাজা অবশ্যই পাবে। তবে এই সকল কথা শোনার পরেও সিনেটরের কোনো যাই আসে না, কারণ এই কাজের সাথে সে একা জড়িত নয়। সরকারের উপর থেকে একেবারে নিচে পর্যন্ত সকলেই কোনো না কোনোভাবে এই অপরাধমূলক কাজের সাথে জড়িত আছে। তাই সে কাকে সাজা দেবে? দেশের রাষ্ট্রপতিকে নাকি দেশের সুরক্ষা মন্ত্রীকে? বব বুঝতে পারে এই রকম অপরাধমূলক কাজের সাথে দেশের প্রায় সকলেই জড়িত। তাই সে যদি কোনোভাবে প্রমাণ সরকারের হাতে তুলে দেয় তাহলে অনেকেরই প্রাণ যেতে পারে। সিনেটর এবং জনসন তো মরবেই, তার সাথে আমাদেরকেও মেরে ফেলা হবে। এফবিআইয়ের হেলিকপ্টারগুলি সেখানে এসে পৌঁছালেই বব রেকর্ডিং ডিভাইসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যাতে সেটি সরকারের কাছ পর্যন্ত না পৌঁছায়। জনসন এবং সিনেটর এটা দেখে অনেকটাই খুশি, কারণ তারা তো বেঁচে গেছে। সিনেটর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। জনসন তাকে জানায়, তুমি হেরে গেলে বব, কারণ তোমার রাইফেলটি এখনও এফবিআইয়ের কাছেই আছে এবং এটা প্রমাণিত তুমি প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছ। অবশেষে তাহলে আমিই জিতলাম এবং তুমি হারলে। এরপর এফবিআই তাদেরকে গ্রেপ্তার করে ওয়াশিংটন ডিসির একটি সৈন্য আদালতে নিয়ে আসে। নিক তার সাথে হাত মেলানোর বাহানায় তার হাতে একটি বন্দুকের গুলি দিয়ে দেয়, কিন্তু কেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারব। সেখানে এফবিআইয়ের ডাইরেক্টর ব্র্যান্ডিট, ইউএসের অ্যাটর্নি জেনারেল রাসার্ট, এমনকি জনসন নিজেও উপস্থিত ছিল। তবে এর আগে থেকেই অ্যাটর্নি জেনারেলের কাছে সরকারের উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে প্রায় অনেকবারই ফোন কল আসে, যাতে তারা জনসনকে সসম্মানে ছেড়ে দেয়। কিন্তু অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা অনুযায়ী জনসনকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেয় না, কারণ তখনও কিছুই প্রমাণিত হয়নি। বব তাদেরকে জানায়, অবশ্যই বন্দুকটি আমার, এবং বিশপের শরীর থেকে যে গুলিটি পাওয়া গেছে সেটিও আমার বন্দুকের। বিশপের হত্যার পর তৎক্ষণাৎ বন্দুকটিকে এফবিআই নিজের হেফাজতে নিয়ে নেয় এবং তখন থেকেই এটি এফবিআইয়ের কাছেই আছে। কিন্তু এফবিআই শুধু আমার রাইফেল পেয়েছে, আমি যে আর্চ বিশপকে হত্যা করেছি সে প্রমাণ তাদের কাছে নেই। এই বলে বব নিকের দেওয়া গুলিটিকে রাইফেলের মধ্যে লোড করে এবং বন্দুকটিকে জনসনের দিকে তাক করে। এটা দেখে তো সবাই একেবারে অবাক। সে তখনই ট্রিগারটি দাবিয়ে দেয়, তবে বন্দুক ফায়ার হয় না। বব বলে, আমার বাড়ির প্রায় সকল রাইফেলই এই রকম, কারণ যখনই আমি বাড়ি থেকে বের হই তখন প্রত্যেকটি রাইফেলের ফায়ারিং পিন আমি বার করে রাখি, আর এটি আমার অভ্যাস। যে গুলিটি বিশপের শরীর থেকে পাওয়া গেছে সেটি বিশপের উপর গুলি চালানোর প্রায় 1 সপ্তাহ আগে একটি টিনের ক্যানের উপর চালানো হয়েছিল। আমি রাষ্ট্রীয় পতাকার সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিলাম দেশের বাইরের এবং ভিতরের সকল শত্রুদের হাত থেকে আমেরিকাকে রক্ষা করব। কিন্তু কিভাবে জনসনের মতো নীচ ব্যক্তি আমাকে দেশভক্তির মাধ্যমে ফাঁদে ফেলল আমি টেরও পেলাম না। তার কথা শুনে কর্নেল হেসে ওঠে, কারণ তার সম্পর্কে তো কোনো প্রমাণই নেই। নিক তখন অ্যাটর্নি জেনারেলকে ইথিওপিয়ার ওই মৃত গ্রামবাসীদের কিছু ফটো দেখায়। তবে অ্যাটর্নি জেনারেলের হাত বাঁধা ছিল, কারণ এই সকল অপরাধ জনসন করলেও আমেরিকার বাইরে করেছে, তাই তার কোনো অধিকারই নেই তাকে সাজা দেওয়ার। কর্নেলকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। যাওয়ার সময় সে ববকে বলে, তুমি আবারও হারলে বব, এবং আমি জিতলাম। একই সাথে যেহেতু এটাও প্রমাণ হয় না যে বব আর্চ বিশপের হত্যা করেছে, তাই তাকেও ছেড়ে দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল তাকে বলে, এই রকম অপরাধীরা আইনের দিক থেকে কোনোদিনই সাজা পাবে না, তারা নির্ভয়ে তাদের অপরাধ চালিয়ে যাবে, কারণ সেই সব কাজের সাথে সে একা জড়িত নেই, আছে পুরো সরকার। তাই এদের যদি সাজা দিতে হয় তাহলে সরকারের ঊর্ধ্বে গিয়ে সাজা দিতে হবে। রাতে জনসন এবং সিনেটরের বাড়িতে আজকের ঘটনা নিয়ে খুবই হাসাহাসি করছিল যে কিভাবে অ্যাটর্নি জেনারেল ও বব প্রমাণই করতে পারল না যে তারা অপরাধী। তখনই একটি গুলি সিনেটরের সিকিউরিটি গার্ডের গায়ে এসে লাগে। জনসন বুঝতে পারে এটা হলো বব, কিন্তু পরক্ষণে দ্বিতীয় গুলিটি জনসনের শরীর ভেদ করে বেরিয়ে যায়। আতঙ্কিত সিনেটর তৎক্ষণাৎ তার গাড়ি বার করতে বলে, কিন্তু গাড়িটিও এক জোরালো বিস্ফোরণের সাথে ধ্বংস হয়ে যায়। এরপর বব সিনেটরের বাকি সকল সিকিউরিটিদের মেরে সিনেটরের সামনে উপস্থিত হয়। সিনেটর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমেরিকার সিনেটর। এটা শুনে ববের মাথা আরও গরম হয়ে যায় এবং সে সরাসরি সিনেটরের মাথায় শ্যুট করে। এরপর সে বাড়ির গ্যাস পাইপটিকে ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথেই পুরো বাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। সকাল হয়ে যায়। সারা গাড়ি নিয়ে জঙ্গলের বাইরে তার জন্যই অপেক্ষা করছে। বব জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর তারা দুইজনেই সেখান থেকে অনেক দূরে চলে যায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভি যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।